পলাশী যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পর গোটা বাংলায় ইংরেজদের লুণ্ঠন শুরু হয়েছিল। তারা সাধারণ কৃষকের উপর জুলুম চালিয়ে বাংলায় উৎপাদিত ফসল ছিনিয়ে নিয়ে বিদেশে পাঠাচ্ছিল। এর মধ্যেই জমিদারি ব্যবস্থাকে নিলামে তুলে দিয়েছিল তারা। যারা সবচেয়ে বেশি কর দিতে পারবে তারাই তখন জমিদারি লাভ করত। আর এসব জমিদার তখন কৃষকদের ওপর করের জন্য অমানুষিক নির্যাতন শুরু করেছিল। জমিতে ফসল ফলুক আর না ফলুক, করের টাকা তাদের দিতেই হবে। কৃষকরা ওই সময় দুবেলা দুমুঠো খেতেও পারছিল না। কৃষকরা কষ্ট করে করের যে টাকা জমিদারের হাতে তুলে দিত, সেসব টাকা ইংরেজরা এই বাংলা থেকে নিজ দেশ ব্রিটেনে নিয়ে যেত। এক কথায় ইংরেজরা ওই সময় এই বাংলায় ডাকাতি করে সম্পদের পাহাড় গড়ছিল নিজ দেশে। করের টাকার জন্য কৃষকদের ওপর যখন অমানুষিক নির্যাতন চলছিল, ঠিক ওই সময় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন বাংলার বীর সন্তান তিতুমীর। কৃষকদের জোটবদ্ধ শক্তি এবং তার তৈরি বাঁশের কেল্লা দেখে ইংরেজদের কপালে চিন্তার ভাঁজ পড়ে গিয়েছিল। হ্যাঁ বন্ধুরা, বেঙ্গল ডিসকভারির এই পর্বে আমি তিতুমীর এবং তার বাঁশের কেল্লার ইতিহাস তুলে ধরছি। 1757 সালে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পর এই বাংলায় ইংরেজদের আধিপত্য শুরু হয়। আর 1764 সালে বক্সারের যুদ্ধে জয়ী হয়ে বাংলায় একচ্ছত্র আধিপত্য শুরু করে ইংরেজরা। মূলত এরপর থেকেই ইংরেজদের প্রধান লক্ষ্য হয় বাংলার সম্পদ লুট করা। তারা এ সময় করের পরিমাণ বাড়িয়ে দেয়, এমনকি জমিদারিও নিলামে ওঠায়। যে বেশি কর দিতে পারবে তাদেরকে জমিদারি দেওয়া হয়। কৃষকদের উপর শুরু হয় অমানবিক অত্যাচার। ধান গমের পরিবর্তে এই বাংলার জমিতে ইংরেজদের হুকুমে জমিদাররা জোর করে কৃষকদের দিয়ে আফিম এবং নীল চাষ করায়। ফলে কৃষকদের ঘর খাদ্যশূন্য হয়ে যায়। একদিকে খাবার সংকট, অন্যদিকে জমিদারি কর। ওই সময় কৃষকরা যে 2 পয়সা আয় করত, তা দিয়ে খাবার কিনলে হাতে করের টাকা আর থাকে না। ফলে কর দিতে পারত না তারা। আর কর দিতে ব্যর্থ হলেই চলত তাদের উপর অমানবিক নির্যাতন, হত্যা। বহু কৃষক ওই সময় এই বাংলা ছেড়ে পালিয়ে গিয়েছিল। ঠিক এই সময় এই বাংলায় নবজাগরণের বার্তা নিয়ে 1782 সালের 27 জানুয়ারি 24 পরগনা জেলার বসিরহাটে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন তিতুমীর। বাবা সৈয়দ হাসান আলী এবং মা আবিদা রুকাইয়া খাতুন শৈশবে তিতুমীরের নাম রেখেছিলেন সৈয়দ মীর নিসার আলী। ইতিহাস থেকে জানা যায় তিতুমীর ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশধর। তার এক পূর্বপুরুষ সৈয়দ শাহাদাত আলী ইসলাম প্রচারের উদ্দেশ্যে আরব থেকে এই বাংলায় এসেছিলেন। শাহাদাত আলীর পুত্র সৈয়দ আবদুল্লাহকে দিল্লির সুলতান জাফরপুরের প্রধান কাজী নিযুক্ত করেন এবং তাকে মীর ইনসাফ খেতাবে ভূষিত করা হয়। ঠিক এই সময় থেকেই তিতুমীরের পূর্বপুরুষরা সৈয়দ থেকে মীর পদবিতে রূপান্তরিত হতে থাকে। তিতুমীরের প্রাথমিক শিক্ষা শুরু হয় তার গ্রামের বিদ্যালয়ে। পরবর্তীকালে তিনি স্থানীয় একটি মাদ্রাসাতে লেখাপড়া করেন। 18 বছর বয়সে তিতুমীর কোরআনে হাফেজ হন এবং হাদিস বিষয়ে পাণ্ডিত্য লাভ করেন। একই সাথে তিনি বাংলা, আরবি ও ফার্সি ভাষায় অধিক জ্ঞান লাভ করেন। বলা হয়ে থাকে ছোটবেলায় একবার কঠিন অসুখ হয়েছিল তার। ডাক্তার তাকে ভীষণ তেতো ওষুধ দিয়েছিলেন, কিন্তু তেতো ওষুধ হাসি মুখে খাওয়ার কারণে প্রথমে তার নাম হয় তেতো, তেতো থেকে পরে তিতু এবং এর সাথে পদবী মীর যোগ করা হয়। তিতু এবং মীর যোগ করেই তার নাম হয় তিতুমীর। এরপর 1822 সালে তিতুমীর মক্কায় হজব্রত পালনের উদ্দেশ্যে যান। তিনি সেখানে স্বাধীনতার অন্যতম পথ প্রদর্শক সৈয়দ আহমেদ শহীদের শিষ্যত্ব গ্রহণ করেন এবং ওহাবি মতবাদে অনুপ্রাণিত হন। সেখান থেকে এসে তিতুমীর তার গ্রামের দরিদ্র কৃষকদের সাথে নিয়ে জমিদার এবং ব্রিটিশ নীলকরদের বিরুদ্ধে সংগঠিত হয়ে আন্দোলন শুরু করেন। তিনি এবং তার অনুসারীরা তৎকালীন হিন্দু জমিদারদের অত্যাচারের প্রতিবাদে ধুতির পরিবর্তে তাহবান্দ নামের এক ধরনের বস্ত্র পরিধান করেন। ওই সময় যেসব মুসলমান দাঁড়ি রেখেছিলেন, সেই সব মুসলমানদের দাঁড়ির উপরে খাজনা বসিয়েছিলেন জমিদার কৃষ্ণদেব রায়। এছাড়া এই জমিদার মসজিদের উপরেও কর নির্ধারণ করেছিলেন। তিতুমীর
হিন্দু জমিদার কৃষ্ণদেব রায় আরোপিত দাঁড়ির খাজনা এবং মসজিদের করের তীব্র বিরোধিতা করেন। পরে তিতুমির ও তার অনুসারীদের সাথে স্থানীয় জমিদার ও নীলকর সাহেবদের মধ্যে সংঘর্ষ হয়। তবে তিতুমির আগে থেকেই পালোয়ান হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন এবং পূর্বে জমিদারদের লাঠিয়াল হিসেবেও কর্মরত ছিলেন। তাই তার সাথে জমিদার কৃষ্ণদেব রায় এবং তার বাহিনী পেরে ওঠেনি সে সময়। তিতুমির ওই সময় তার নিজ অনুসারীদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলেন। তিতুমিরের অনুসারীর সংখ্যা বেড়ে একসময় ৫,০০০-এ গিয়ে পৌঁছায়। তারা সশস্ত্র সংগ্রামের জন্য প্রস্তুত হয় তখন। ১৮৩১ সালের ২৩শে অক্টোবর বারাসাতের কাছে বাদুড়িয়ার ১০ কিলোমিটার দূরে নারিকেলবাড়িয়া গ্রামে তারা বাঁশের কেল্লা তৈরি করেন। বাঁশ এবং কাদা দিয়ে তারা দ্বিস্তর বিশিষ্ট এই কেল্লা নির্মাণ করেন। তিতুমির বর্তমান উত্তর ২৪ পরগনা, নদিয়া এবং ফরিদপুরের বিস্তীর্ণ অঞ্চলের অধিকার নিয়ে সেখানে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করেন। স্থানীয় জমিদারদের নিজস্ব বাহিনী এবং ব্রিটিশ বাহিনী তিতুমিরের হাতে বেশ কয়েকবার পরাজয় বরণ করেন, তার মধ্যে বারাসাতের বিদ্রোহ অন্যতম। ওই সময় উইলিয়াম হান্টার বলেছিলেন, ওই বিদ্রোহে প্রায় ৮৩,০০০ কৃষক সেনা তিতুমিরের পক্ষে যুদ্ধ করেছিলেন। তবে ১৮৩১ সালের ১৩ই নভেম্বর ব্রিটিশ সৈন্যরা তাদের চারিদিক থেকে ঘিরে ফেলে। তিতুমির ওই সময় স্বাধীনতার ঘোষণা দিয়ে বলেন, ভাই সব, একটু পরেই ইংরেজ বাহিনী আমাদের কেল্লা আক্রমণ করবে। লড়াইতে হার জিত আছেই, এতে আমাদের ভয় পেলে চলবে না। দেশের জন্য শহীদ হওয়ার মর্যাদা অনেক, তবে এই লড়াই আমাদের শেষ লড়াই নয়। আমাদের কাছ থেকে প্রেরণা পেয়েই এদেশের মানুষ একদিন দেশ উদ্ধার করবে। আমরা যে লড়াই শুরু করলাম, এই পথ ধরেই একদিন দেশ স্বাধীন হবে। ১৪ই নভেম্বর কর্নেল হার্ডিং এর নেতৃত্বে ব্রিটিশ সৈন্যরা ভারী অস্ত্রশস্ত্র নিয়ে তিতুমির ও তার অনুসারীদের আক্রমণ করে। তাদের সাধারণ তলোয়ার ও হালকা অস্ত্র নিয়ে তিতুমির ও তার সৈন্যরা ব্রিটিশ সৈন্যদের আধুনিক অস্ত্রের সামনে দাঁড়াতে পারেনি। ১৪ই নভেম্বর তিতুমির ও তার ৪০ জন সহচর শহীদ হন। তার বাহিনীর প্রধান মাসুম খাঁ বা গোলাম মাসুমকে ফাঁসি দেওয়া হয়। বাঁশের কেল্লাও গুড়িয়ে দেওয়া হয়। বাংলার এই বীরের নাম বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধেও মুক্তিযোদ্ধাদের প্রেরণার উৎস হিসেবে কাজ করেছে। ১৯৭১ সালে ঢাকার মোহাম্মদ জিন্নাহ কলেজের নাম পরিবর্তন করে রাখা হয় সরকারি তিতুমির কলেজ। এছাড়া তার নামে বুয়েটে একটি ছাত্র হলের নামকরণ করা হয় তিতুমির হল। এছাড়া রূপসা নদীর তীরে বা নৌজা তিতুমির নামে বাংলাদেশ নৌবাহিনীর একটি ঘাঁটি এবং বিএনএস তিতুমির নামে একটি যুদ্ধ জাহাজ রয়েছে। এছাড়া রাজশাহী চিলাহাটি রুটে তিতুমির এক্সপ্রেস নামে একটি আন্তনগর ট্রেনও চলাচল করে। বাংলার এই বীর সন্তান বিবিসির জরিপে ১১তম শ্রেষ্ঠ বাঙালি।